সেমিকন্ডাক্টর পার্ট 3। লাস্ট ভিডিওতে আমরা আলোচনা করেছি পিএন সংযোগ ডায়োড। পিএন সংযোগ ডায়োড যদি গঠিত হয় তাহলে কি কি ঘটনা ঘটে। ইলেকট্রন হোল এক প্রান্ত থেকে অন্য প্রান্তে স্থানান্তরিত হয়, নিঃশেষিত অঞ্চল গঠিত হয়, একটা বিভব প্রাচীর সৃষ্টি হয়। তারপর আমরা করেছিলাম যে বায়াসিং, অর্থাৎ পিএন সংযোগ ডায়োডকে যদি একটা নির্দিষ্ট বিভবের সঙ্গে যুক্ত করা হয় তাহলে সেক্ষেত্রে দু ধরনের অবস্থা সৃষ্টি হয়। একটাকে বলেছিলাম ফরওয়ার্ড বায়াস, আরেকটাকে বলেছিলাম রিভার্স বায়াস। এবং ফরওয়ার্ড এবং রিভার্স বায়াসে কী কী ঘটনা ঘটে সেগুলো আলোচনা হয়েছিল। আরেকবার মনে করিয়ে দিই, যদি আমি ফরওয়ার্ড বায়াস করি তাহলে সেক্ষেত্রে অনলি মেজরিটি ক্যারিয়ার উইল বি ট্রান্সফার্ড অ্যাক্রস দ্য জাংশন, অর্থাৎ শুধুমাত্র সংখ্যা গুরু বাহকগুলো জাংশন অতিক্রম করতে পারে এবং সেক্ষেত্রে উচ্চমানের তড়িৎ প্রবাহ পাওয়া যায় বিভব প্রভেদ পরিবর্তনের সঙ্গে সঙ্গে। কিন্তু যখন আমি রিভার্স বায়াস করছি, রিভার্স বায়াস করা হলে কিন্তু মেজরিটি ক্যারিয়ার আর জাংশন ক্রস করতে পারে না। অনলি মাইনরিটি ক্যারিয়ার্স উইল ক্রস দ্য জাংশন, অর্থাৎ যেগুলো সংখ্যা লঘু বাহক সেগুলোই শুধুমাত্র জাংশন অতিক্রম করতে পারে এবং খুব নিম্নমানের, ভেরি ভেরি লেস, খুব নিম্নমানের একটা তড়িৎ প্রবাহ পাওয়া যায়। এবং আমরা পড়েছিলাম একটা নির্দিষ্ট বিভব, ঋণাত্মক বিভব প্রয়োগ করার পর দেখা গেছে হঠাৎ করে প্রবাহ মাত্রা বৃদ্ধি পায়। ওই অংশটাকে বলা হয় ওই অংশটাকে বলা হয় ব্রেকডাউন, ঠিক আছে। এবং সেই ব্রেকডাউনটা যে বিভবে ঘটে, যে বিভবে একটা নির্দিষ্ট বিভবের জন্য উচ্চমানের তড়িৎ প্রবাহ পাওয়া যায়, সেটাকে বলা হয় ব্রেকডাউন ভোল্টেজ। কেন হয় তার মেকানিজম আজকে আমরা আলোচনা করব। তার আগে অর্ধপরিবাহী কেন এত গুরুত্ব দিচ্ছি, প্রথমে আমরা করলাম অর্ধপরিবাহী, বিশুদ্ধ অর্ধপরিবাহী, অবিশুদ্ধ অর্ধপরিবাহী। বিশুদ্ধ অর্ধপরিবাহী খুব একটা কাজে লাগে না, দেখলাম উচ্চমানের প্রবাহ দিতে পারে না। কিন্তু সেই বিশুদ্ধ অর্ধপরিবাহীর সঙ্গে যদি নির্দিষ্ট অনুপাতে আমরা ডোপিং করি, মানে অন্য অপদ্রব্য যোগ করি, তাহলে ক্ষেত্র বিশেষে দুই ধরনের ডায়োড পেয়েছিলাম, একটা পি টাইপ, একটা এন টাইপ। এবার এরকম ডোপিং করার কারণ কি? পি টাইপ আর এন টাইপ পাওয়ার পর আমরা কি করলাম, সেখান থেকে পিএন সংযোগ ডায়োড করলাম। পিএন সংযোগ ডায়োড করার পর দেখলাম ফরওয়ার্ড বায়াস করলে উচ্চমানের প্রবাহ পাচ্ছি, রিভার্স বায়াস করলে নিম্নমানের প্রবাহ পাচ্ছি। কিন্তু এটাই কিন্তু অর্ধপরিবাহীর মেন অ্যাপ্লিকেশন নয়, মানে উচ্চমানের কারেন্ট পাচ্ছি, দ্যাট ইজ নট অল। তুমি মনে রাখবে অর্ধপরিবাহীর ক্ষেত্রে সব থেকে বেস্ট যেটা অ্যাপ্লিকেশন সেটা হচ্ছে রেকটিফিকেশন, অর্থাৎ একমুখীকরণ। এবার একমুখীকরণ ব্যাপারটা কি? তো আজকে আমরা প্রথমেই আলোচনা করব অর্ধপরিবাহী ডায়োডকে কিভাবে একমুখী কারক হিসেবে ব্যবহার করা যায়। একমুখী কারক বা একমুখীকরণ, একমুখীকরণটাকে বলা হয় রেকটিফিকেশন। তো প্রথমে আমরা বুঝবো যে রেকটিফিকেশন মানেটা কি, মানে একমুখী কারক মানে আমি কি বলতে চাইছি। তো একমুখী কারক বা রেকটিফিকেশন, এটার মানে হচ্ছে আমাকে ডিসি থেকে এসিতে যেতে হবে, এসি কে ডিসিতে কনভার্ট করব। এসি মানে অল্টারনেটিং কারেন্ট, ডিসি মানে ডাইরেক্ট কারেন্ট। ধারণা একটু আধটু নিশ্চয়ই আছে এসি আর ডিসি ব্যাপারটা কিরকম। ডিসিটাই প্রথমে বলি সমপ্রবাহ। সমপ্রবাহ মানে কি? যদি কোনো বর্তনীতে প্রবাহ মাত্রা একটা নির্দিষ্ট দিকে সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন না হয়, সবসময় একটা নির্দিষ্ট অভিমুখে হয়, সেই প্রবাহকে আমরা বলবো ডাইরেক্ট কারেন্ট বা সমপ্রবাহ। এবং আমরা এইভাবে দেখিয়েছিলাম যে একটা ব্যাটারি, সেই ব্যাটারিটার সঙ্গে যদি সিম্পল আমি একটা রোধ যোগ করে দিই, তাহলে সেক্ষেত্রে এখানে ই তড়িৎচালক বল, যে প্রবাহ মাত্রা পাওয়া যায় সেই প্রবাহ মাত্রাটা সবসময় ক্লকওয়াইজ অভিমুখে হতে থাকে। এর ডিরেকশন কিন্তু কখনোই পাল্টায় না, মানে খানিকক্ষণ এদিক দিয়ে গেল আবার কিছুক্ষণ পর কারেন্টটা এদিকে যাবে, এরকম হবার কোনো চান্স নেই। তাহলে এই ধরনের ক্ষেত্রে যে কারেন্টটা পাচ্ছি সেটাকে বলা হয় ডাইরেক্ট কারেন্ট বা সমপ্রবাহ। এবং সেক্ষেত্রে আমরা ভ্যারিয়েশনটা এইভাবে দেখেছিলাম যে টাইমের সঙ্গে কারেন্টের ভ্যারিয়েশন যদি দেখায় তাহলে সেক্ষেত্রে অলমোস্ট এরকম, মানে ম্যাগনিটিউডটাও কনস্ট্যান্ট থাকছে, ডিরেকশনটাও চেঞ্জ হচ্ছে। আর এসিটা কি? এসিটাকে এভাবে দেখানো হয়েছিল যে যদি কোনো বর্তনীতে আমি একটা এসি উৎস লাগাই তাহলে সেক্ষেত্রে দেখা যাবে কারেন্টটা নির্দিষ্ট সময় পর পর অভিমুখ পরিবর্তন করছে। অর্থাৎ প্রথমে মনে করো কারেন্টটা এই ডিরেকশনে যাচ্ছিল, সাপোজ ফর 10 সেকেন্ড। 10 সেকেন্ড এদিকে যাওয়ার পর পরের 10 সেকেন্ড দেখা গেল কারেন্টের ডিরেকশন পাল্টে গেল। আরো 10 সেকেন্ড পর আবার ক্লকওয়াইজ,
আরো 10 সেকেন্ড পর আবার অ্যান্টি ক্লকওয়াইজ। মানে আমি বলতে পারি যদি প্রবাহ মাত্রা একটা নির্দিষ্ট সময় পর পর অভিমুখ পরিবর্তন করে, অভিমুখ পরিবর্তনের হাজারটা অভিমুখ তো নেই, দুটোই অভিমুখ, আইদার ক্লকওয়াইজ অথবা অ্যান্টি ক্লকওয়াইজ। ঠিক আছে, যখন ক্লকওয়াইজ কারেন্ট যাচ্ছে আমি ভাবতে পারি এদিকটা প্লাস এদিকটা মাইনাস, কারণ কারেন্ট সবসময় প্লাস থেকে মাইনাস এইভাবে। আবার একই রকম ভাবে যখন তোমার কারেন্টটা উল্টো দিকে ফ্লো করছে তখন আমার হয়ে যাচ্ছে এটা প্লাস এটা মাইনাস। মানে নির্দিষ্ট সময় পর পর তুমি বলতে পারো প্রান্তের বিভবগুলো পরিবর্তনশীল হচ্ছে, এবং সেক্ষেত্রে যে কারেন্টটা পাওয়া যায় সেই কারেন্টটাকে বলা হয় এসি বা অল্টারনেটিং কারেন্ট। এবং সেই ধরনের প্রবাহকে আমরা এইভাবে দেখিয়েছিলাম, এরকম হতে পারে একবার পজিটিভ দিকে একবার নেগেটিভ দিকে, একবার পজিটিভ দিকে একবার নেগেটিভ দিকে। এটা হচ্ছে তোমার এইটার জন্য যখন ক্লকওয়াইজ কারেন্ট যাচ্ছে। তাহলে ক্লকওয়াইজ কারেন্টটাকে যদি আমি উপর দিকে দেখাই তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ কারেন্টটা কি হবে, নিচের দিকে দেখাবো, কারণ ডিরেকশন পাল্টাচ্ছে। ডিরেকশনটাকে যদি আমি ইনক্লুড করি তাহলে সেক্ষেত্রে আমাকে এইভাবেই দেখাতে হবে। ঠিক আছে, এই ছিল তোমার এসি আর ডিসির কনসেপ্ট। এবার তোমাকে বলা হচ্ছে কি যে আমি এই ডায়োড ব্যবহার করে, পিএন সংযোগ ডায়োড যেটা আগের দিন আলোচনা করেছি, এই কারেন্টটাকে এই কারেন্টে কনভার্ট করতে পারি। এখন প্রশ্ন হচ্ছে কিভাবে, রাইট? তো সেটাই আমাদের আলোচনার মূল বিষয়বস্তু, এবং এটা তোমাদের পরীক্ষার জন্য ভীষণভাবে ইম্পর্টেন্ট। কিভাবে আমরা এসি কে ডিসি করব। আচ্ছা, এবার বলে রাখি এই এসি কে ডিসি করাটা দুভাবে করা যেতে পারে। সেই দুভাবে করাটাকে এইভাবে করব। প্রথমে বলবো অর্ধ তরঙ্গ একমুখীকরণ। অর্ধ তরঙ্গ একমুখীকরণ মানে এখানে আমরা যে অ্যাপ্রোচটা করব সেই অ্যাপ্রোচে দেখা যাবে আমরা হাফ অফ দা ওয়েভ একমুখীকরণ, আচ্ছা হাফ ওয়েভ রেকটিফিকেশন। আচ্ছা, যেটা বলছিলাম কেন হাফ ওয়েভ, কেন, তো এখানে আমরা দেখব যে কিভাবে আমরা গোটা এসিটাকে একবারে কিন্তু ডিসি করছি না বা করতে পারছি না, যেখানে হাফ অফ দা ওয়েভ ইজ রেকটিফাইড, মানে হাফ অফ দা ওয়েভ উইল বি কনভার্টেড ইনটু ডিসি, এইভাবে ভাবতে পারো। তো কিভাবে করব দেখো। তো প্রথমে আমি একটা সার্কিট ডায়াগ্রামটা আঁকছি, যে সার্কিট ডায়াগ্রামটা আমাকে ব্যবহার করতে হবে যদি আমি এসিটাকে ডিসি করতে চাই। তো বলে রাখি আমার এখানে একটা ডায়োড ব্যবহার করা হবে, এই একটা ডায়োড আমার লাগবে। আচ্ছা, ডায়োডে কিন্তু সরাসরি এসি কখনো সরাসরি কোনো বর্তনীতে সাধারণত ব্যবহার করা হয় না, একটা ট্রান্সফরমারের মাধ্যমে করা হয়। তো আমি ট্রান্সফরমারটা এখানে দেখাচ্ছি। একটা ট্রান্সফরমার সাধারণত দুটো কুণ্ডলী থাকে, একটাকে বলা হয় প্রাইমারি কয়েল আর একটাকে বলা হয় সেকেন্ডারি কয়েল। যে কয়েলে কারেন্ট পাঠানো হয় সেটাকে বলা হয় প্রাইমারি কয়েল। এটা হচ্ছে তোমার প্রাইমারি কয়েল, আমি সাপোজ নাম দিলাম পি। অবভিয়াসলি এটা হয়ে যাচ্ছে সেকেন্ডারি কয়েল। ট্রান্সফরমার দেখানোর জন্য এইভাবে ব্যবহার করে, দুটো কয়েল মাঝখান থেকে এভাবে দাগ টেনে দিলে যে কেউ বুঝে যাবে দিস ইজ আ ট্রান্সফরমার। আচ্ছা, এটা হচ্ছে এসি ইনপুট, মানে এখানে আমি এসিটা দিচ্ছি, যার মধ্য দিয়ে কারেন্টটা যাবে সেটা হচ্ছে প্রাইমারি কয়েল, এবং এটার মধ্য দিয়ে কারেন্ট যাওয়ার জন্য এটার যে সেকেন্ডারি কয়েল বলছি এটার মধ্যে ইন্ডাকশন হবে কারেন্টটা। আচ্ছা, পুরো সার্কিটটা কমপ্লিট করি। এখানে তোমার আউটপুট আসবে, এবং আউটপুটটা যে রোধের মাধ্যমে নেওয়া হয়, যে আর এল লিখলাম, এটাকে বলা হয় লোড রেজিস্ট্যান্স, ভার রোধ, লোড রেজিস্ট্যান্স। এটার প্রান্তে তুমি আউটপুট নিচ্ছ, সে ভি আউটপুট ভিও, আর এটা হচ্ছে ভি ইনপুট, সে ভি আই। তাহলে তোমাকে যদি বলে কিভাবে একটা অর্ধ পরিবাহী ডায়োডের সাহায্যে অর্ধ তরঙ্গ একমুখীকরণ করা যায় সেটা তুমি ব্যাখ্যা করে বলো, তাহলে প্রথমেই তোমার কাজ হচ্ছে এই ছবিটা এঁকে ফেলা। এবং এই ছবিটা এঁকে ফেলার পর সাপোজ দিস ইজ ডায়োড, একটা নাম দিয়ে দিলাম ডি। এটা হচ্ছে ডায়োডের পি প্রান্ত, এটা হচ্ছে ডায়োডের এন প্রান্ত। ঠিক। আচ্ছা, সঙ্গে সঙ্গে একই সঙ্গে তোমাকে আরেকটা ছবি এখানে এঁকে দিতে হবে। এই যে ভোল্টেজটাকে আমি দেখাবো, ভোল্টেজটা আমি একমুখীকরণ করছি, কিন্তু এই ছবিটা হয়ে গেল। আচ্ছা, সেটাকে আমি এইভাবে দেখাবো। সাপোজ এদিকে টি প্লট করলাম, এইদিকে আমার আছে ভি আউটপুট, না এটা হচ্ছে ভি ইনপুট, এখানে আমি দেখাবো ভি ইনপুট, আর এইখানে আমি একই সঙ্গে দেখাবো ভি আউটপুট।
আউটপুট, শুধু ভি আই লিখলেই হবে কারণ ছবিতে আমি ভি আই লিখেছি। তাহলে এদিকে ভি আই প্লট করব, একই সঙ্গে ভি ও প্লট করব। তো ভি ইনপুটে আমি কি দিচ্ছি, ভি ইনপুটে আমি একটা এসি দিচ্ছি। তাহলে একটা এসি কে আমি এইভাবে দেখাতে পারি, রাইট? এই হয়ে গেল ভি ইনপুট। এটা প্লাস, অবভিয়াসলি এটা মাইনাস, এটা প্লাস হলে এটা মাইনাস। এবং আমি করসপন্ডিং ফিগার আঁকবো, মানে যখন এটা প্লাস তখন এখানে আউটপুট কেমন হবে, সেই জন্য আমি একদম নিচে নিচে আঁকবো, কোনোভাবেই সরে যাবে না, স্কেল যেন সেম থাকে। তো আমি যেভাবে আঁকছি ছবিটা তোমরাও চেষ্টা করবে সেইভাবে আঁকতে। আশা করছি বোঝাতে পারলাম, মানে একই ছবিতে আমি ইনপুট আর আউটপুটটাকে একসঙ্গে প্লট করতে চাইছি। মানে ওই ইনপুটের জন্য এই আউটপুটটা কত হয়, মানে এটা যখন ইনপুট তখন আউটপুট যেটা হবে সেটা এখানে আঁকবো, এটা যখন ইনপুট তখন আউটপুট কত হবে আঁকবো। একই রকম ভাবে এটা বা এটার ক্ষেত্রে আমি নির্দিষ্ট ক্রমে আমি ইনপুট বা আউটপুটটা দেখাবো একই ছবিতে, এবং উপরে নিচে থাকবে, কোনোভাবে যেন স্কেল চেঞ্জ না হয়। বেশ, এবার তুমি চলে এসো যে ইনপুট বা আউটপুট কত হবে সেটা আমি জানতে চাইছি। আচ্ছা, এই পি আর এসটা পরে পাশে কোথাও একটা দেখিয়ে দিও যে এটা হচ্ছে তোমার প্রাইমারি কয়েল আর এটা হচ্ছে তোমার সেকেন্ডারি কয়েল, এখানে রইল সাপোজ। আচ্ছা, এবার তুমি ভাবো যে আমি আউটপুটটা এর অ্যাক্রসে পেতে চাইছি, তাই তো? এর অ্যাক্রসে পেতে চাইছি। ভাবা যাক, প্রথমে আমার এইটুকু অংশের কথা ভাবছি, শুধু এইটুকু, মানে এটা যদি একটা টোটাল ওয়েভ হয়, হাফ অফ দ্য ওয়েভ, তাহলে সেই হাফ অফ দ্য ওয়েভের সময় কারেন্টটা কোনো একটা দিকে ফ্লো করবে, আইদার ক্লকওয়াইজ অথবা অ্যান্টি ক্লকওয়াইজ। তো আমি ধরে নিচ্ছি এই পার্টটার জন্য কারেন্টটা ক্লকওয়াইজ ফ্লো করছে, রাইট? তাহলে ক্লকওয়াইজ যদি ফ্লো করে তাহলে আমি ধরে নিতে পারি উপরটা প্লাস নিচেরটা মাইনাস, হয়ে গেল। এবার যদি উপরটা প্লাস নিচেরটা মাইনাস হয়, তোমার বায়াসিং এর কনসেপ্ট ভাবো, এখানে পি টাইপটা পজিটিভের সঙ্গে যুক্ত, এন টাইপটা নেগেটিভের সঙ্গে যুক্ত, ঠিক আছে? পি টাইপটা পজিটিভের সঙ্গে যুক্ত, এন টাইপটা নেগেটিভের সঙ্গে যুক্ত। যখন এভাবে যুক্ত থাকবে তখন সেটাকে আমরা কি বলি, সেটাকে আমরা বলি এফবি, ফরওয়ার্ড বায়াস। তাহলে ফরওয়ার্ড বায়াস হলে কি হয়, কারেন্ট পাওয়া যায় না যায় না? কারেন্ট পাওয়া যায়। তাহলে সেক্ষেত্রে এটার মধ্য দিয়ে আমার একটা কারেন্ট ফ্লো করবে, এবং সেই কারেন্টটা ইনপুটে যেদিকে হচ্ছে, ইনপুটের যেমন হবে সেরকমই কারেন্ট হচ্ছে, তাহলে ওখানে একটা আউটপুট পাবো। তাহলে সেক্ষেত্রে এই ফার্স্ট ইনপুটটার জন্য আমি বলতে পারি আমি একটা আউটপুট পাবো। বেশি পাবো না কম পাবো সেটা আলোচনার মধ্যে নয়, বেশি কথা আসছেই না, ধরে নাও সেম আউটপুটটাই পাবো, সেম মানের পাবো। বেশ, এবার তুমি এই সেকেন্ড হাফটার কথা ভাবো, সেকেন্ড হাফ যেটা আমি মাইনাস করেছি। তাহলে ফার্স্টে যদি প্রথমটার ক্ষেত্রে উপরটা প্লাস নিচেরটা মাইনাস হয়, তাহলে ওই নেগেটিভ হাফটার জন্য উপরটা মাইনাস নিচেরটা প্লাস, রাইট? এবার যখনই উপরটা মাইনাস নিচেরটা প্লাস হয়ে গেল, তখন আমি দেখছি পি টাইপটা নেগেটিভের সঙ্গে যুক্ত আর এন টাইপটা পজিটিভের সঙ্গে যুক্ত। তাহলে এই কন্ডিশনটা যখন আসে তখন কি হয়, তখন সেটাকে আমরা বলি রিভার্স বায়াস বা বিপরীত বায়াস। এবার যখনই বিপরীত বায়াসে চলে এলো, কি ঘটনা ঘটবে, ডায়োডের মধ্য দিয়ে অলমোস্ট কোনো কারেন্ট যায় না। আমরা ধরে নিই রিভার্স স্যাচুরেশন কারেন্ট একটা আসে, ওটাকে তুমি ইগনোর করতে পারো, এটা অলমোস্ট খুব কম। তাহলে সেক্ষেত্রে আমি বলতে পারি ওই পার্টটার জন্য আমি অলমোস্ট কোনো পটেনশিয়াল পেলাম না। তাহলে ওইটা হয়ে গেল জিরো, এই জিরো। সিমিলারলি আমি যখন থার্ড হাফটার জন্য আসবো, থার্ড হাফটার জন্য আবার তোমার এটা চেঞ্জ হয়ে যাবে, এটা প্লাস হয়ে যাবে, এটা মাইনাস হয়ে যাবে। তাহলে প্লাস মাইনাস হলে আবার একই অভিমুখে কারেন্ট যাবে আদলের মধ্যে দিয়ে। তাহলে ফার্স্টের সময় যেদিকে কারেন্ট গিয়েছিল থার্ডের সময়ও সেদিকে কারেন্ট যাবে। এবং একই নিয়ম অনুসারে যখন আবার ফোর্থ হাফে আসবো, আবার গোটা ব্যাপারটা উল্টে যাবে, কি হবে, এটা মাইনাস হয়ে যাবে, এটা প্লাস হয়ে যাবে। এবং মাইনাস প্লাস হয়ে গেলে আবার তুমি বুঝতে পারছো এটা রিভার্স বায়াস, তাহলে সেক্ষেত্রে এটার মধ্য দিয়ে কোনো কারেন্ট যাবে না। মানে তুমি বলতে পারো যখন ফার্স্ট হাফ চলছে তখন সেক্ষেত্রে ডায়োডটা ফরওয়ার্ড বায়াসে আছে, যখন সেকেন্ড হাফটা চলছে তখন ডায়োডটা রিভার্স বায়াসে আছে, যখন থার্ড আছে তখন আবার ফরওয়ার্ড বায়াস, আর যখন ফোর্থ হাফ আছে তখন সেটা রিভার্স বায়াস। কারণ এটার মধ্য দিয়ে কোনো কারেন্ট বা পটেনশিয়াল পাচ্ছি না, এটাতেও কোনো কারেন্ট বা পটেনশিয়াল পাচ্ছি না, কিন্তু এটাতে আমি হাই কারেন্ট পাচ্ছি, এটাতেও আমি কারেন্ট পাচ্ছি। তাহলে দেখো ফার্স্ট আর থার্ডের জন্য আমি আউটপুটে কিছু না কিছু পাচ্ছি বা কিছুটা বিভব পাচ্ছি। তুমি এবার ছবিটা ভালো করে কম্পেয়ার করে দেখো, টোটাল এসি যেটা ছিল তার হাফ পোর্শনটা, শুধুমাত্র প্লাস হাফটাকে আমি, মাইনাস হাফটাকে সম্পূর্ণ তোমার নষ্টই হয়ে যাচ্ছে। হ্যাঁ, নিয়ম অনুসারে তুমি বলতেই পারো এটা এসি থেকে ডিসি করতে পেরেছি, যেহেতু বিপরীত দিকের যে কারেন্টটা ছিল সেটাকে আমি পুরো বাদ দিতে পেরেছি, তাই না? এবং কিন্তু এক্ষেত্রে যেটা সমস্যা হচ্ছে যে এসিটা যে পরিমাণ তুমি ইনপুটে দিয়েছিলে তার হাফ পার্টটা তোমার বাদ চলে যাচ্ছে।
তার মানে বলতে পারো এই ধরনের সার্কিটের ক্ষেত্রে এফিসিয়েন্সি খুব কম। তাহলে যেটার এফিসিয়েন্সি কম সেটা তো আর আমরা বাস্তব জীবনে কাজে লাগাতে পারি না, তাহলে ওইটুকু করতে আমার খরচ প্রচুর পড়ে যাবে। সুতরাং এই ধরনের সার্কিট আমরা কিন্তু ব্যবহার করতে পারবো না, বা করলেও তোমার লস বেশি হবে। এবার যখনই তোমার এরকম অর্ধ তরঙ্গটাকে একমুখীকরণ করা গেল, এসিটাকে ডিসিতে কনভার্ট করা গেল, তখন বিজ্ঞানীরা চিন্তা করতে লাগলেন যে কিভাবে, কি ব্যবস্থা গ্রহণ করলে আমি পুরো এসিটাকেই ডিসিতে কনভার্ট করতে পারি, মানে নেগেটিভ পার্টটাকেও আমরা পাবো। নেগেটিভ পার্টটা নেগেটিভ দিকে পাবো না, নেগেটিভ পার্টটাকে আমরা পজিটিভ দিকে আনার চেষ্টা করবো। তোমার মাথায় প্রশ্ন, নেগেটিভ যদি পেয়ে যায় তাহলে তো এসি আর ডিসি হলো না, ডিসিটা, হ্যাঁ এসিটা আর ডিসি হলো না, তাহলে তো এসি থেকে যাবে। যদি আমি নেগেটিভ পার্টটাও সার্কিট এখানে পেয়ে যেতাম তাহলে তো সেটা তো ডিসি হতো না, এসি থেকে যেত। না, আমরা এবার কি করব, এই নেগেটিভ পার্টটাকে প্লাসে আনবো, প্লাসে করে নিয়ে আসবো, সেটাকে আমি নাম দেবো পূর্ণ তরঙ্গ একমুখীকরণ। তাহলে নেক্সট যেটা 2 নম্বর বলেছিলাম যে একমুখীকরণ দুভাবে করা যায়, একটা হচ্ছে অর্ধ তরঙ্গ, হাফ অফ দ্য ওয়েভ করলাম, সেটা হয়ে গেল, সেটা আমরা কিভাবে করি আমি দেখালাম। আরেকটা সেকেন্ড টাইপ হয়ে গেল, সেটা হচ্ছে ফুল ওয়েভ রেকটিফায়ার, যখন আমি সম্পূর্ণ তরঙ্গটাকে ডিসিতে কনভার্ট করব। এবং ডিসি মানে তুমি মনে রাখবে কারেন্টটা কিন্তু উল্টো দিকে আর ফ্লো করবে না, সবটাই তোমার ফরওয়ার্ড দিকে ফ্লো করবে। আচ্ছা, কিভাবে করা যায় সেটার জন্য সার্কিটটা একটু চেঞ্জ করতে হবে। প্রথম ডায়োডটা যেমন আছে থাক, আমার এখানে দুটো ডায়োড লাগবে, সেটা কোথায়, তাহলে এখানে আমার আরেকটা ডায়োড যোগ করে দিলাম। আচ্ছা, এখানে ডায়োড এবার নাম দেবো, সাপোজ এটা D1 আর এটা হচ্ছে D2। আচ্ছা, সার্কিটটা মানে কারেন্টের ডিরেকশনটা সেম রাখার জন্য এইভাবে একটা কানেকশন করা হয়, আউটপুটটা এইভাবে নেওয়া হয়, এইখানটায় তোমার আউটপুট আসবে। সার্কিটটা একটু মনে রাখবে, কারণ পরীক্ষায় এলে কিন্তু এই ছবিটা তোমাকে আঁকতেই হবে। এবং বলে রাখি, এলে তোমার ফুল ওয়েভ রেকটিফিকেশনই আসে, হাফ ওয়েভ রেকটিফিকেশন আসে না। বোঝা গেল? এই ডায়োডটা শেষ প্রান্ত, মানে যেখানে তারটা ক্রস করছে, মানে আমি সোজা আঁকবো না, আমরা কি করব, দেখাবো যে এখানে তারটা ক্রস করছে। তো এইভাবে দেখানোই নিয়ম, তোমরাও এইভাবেই দেখাবে। এখানে যোগ করলাম, আর এটা তোমার মাঝখানের প্রান্ত থেকে ট্যাপ করে যোগ করা হয়েছে। এইভাবে সার্কিট তৈরি করা হয়। তুমি খেয়াল রাখবে যে সার্কিটটা এইভাবেই আঁকা হয়, আর অন্যভাবেও রিপ্রেজেন্ট করা যায় এই সার্কিটটাকে। তো আমি কি করলাম, আমি করলাম যেটা, যে এখানে আমি দুটো ডায়োড ব্যবহার করলাম, এবং দুটো ডায়োড ব্যবহার করে এইভাবে যদি করি তাহলে সেক্ষেত্রে দেখা যাবে আমি গোটা ওয়েভটাকেই রেকটিফাই করতে পারছি, এবং তাতে আমার এফিসিয়েন্সিটাও বেড়ে যাচ্ছে। বেশ, তাহলে এবার এই সার্কিটের ক্ষেত্রে কি ঘটনা ঘটবে দেখা যাক। তাহলে আবার ফার্স্ট পার্টটার কথা ভাবি, আমার ছবিটা রাখলাম, এই ফার্স্ট পার্টটা, এই অংশটা যখন হচ্ছে, আমি আগের ক্ষেত্রে যা ধরেছিলাম এই ক্ষেত্রেও তাই হবে। মানে আমি ধরে নেবো ক্লকওয়াইজ কারেন্ট যাচ্ছে, তাহলে উপরটা প্লাস নিচেরটা মাইনাস, এইভাবে ধরে নিলাম। তাহলে উপরটা প্লাস নিচেরটা যদি মাইনাস হয়, তুমি দেখো এটা D1 ডায়োড, এটা P টাইপ, এটা N টাইপ, আবার এটার P টাইপ, এটার N টাইপ। এটা তাহলে উপরের যে ডায়োডটা তার P টাইপটা পজিটিভের সঙ্গে যুক্ত, আর নিচের যেটা ডায়োড সেটার P টাইপটা নেগেটিভের সঙ্গে যুক্ত। তার মানে আমি বলতে পারি যখন ফার্স্ট 1 নম্বরটা করব, তখন D1টা হয়ে যাবে ফরওয়ার্ড বায়াস, আর D2টা হয়ে যাবে রিভার্স বায়াস। এটা হচ্ছে কেস। তাই যদি কেস হয় তাহলে আমি বলতে পারি D1 এর মধ্য দিয়ে কারেন্ট যাবে, D2 এর মধ্য দিয়ে কারেন্ট যাবে না। কারেন্টটা যাবে কোন দিকে, আমি আউটপুটটা আনেন এইভাবে, তাহলে আমার কারেন্টটা এই দিকে যাবে। ঠিক, তার মানে আমি প্রথম ক্ষেত্রে যেরকম আউটপুট পেয়েছিলাম সেইভাবেই আমি আউটপুট পাচ্ছি। তাহলে ছবিটা ঠিক আছে এখনো পর্যন্ত। এবার সেকেন্ড পার্টটায় চলে যাও। সেকেন্ড পার্ট মানে নেগেটিভ পার্ট। এবার নেগেটিভ পার্ট মানে কি হবে, উপরটা মাইনাস হবে, নিচেরটা প্লাস হবে, কারণ এসি আমি জানি নির্দিষ্ট সময় পর পর অভিমুখটা পরিবর্তন হয়ে যায়, বা বলতে পারো বিভব প্রভেদটা চেঞ্জ হয়ে যায়। আগের হাফে কি ছিল, উপরটা প্লাস নিচেরটা মাইনাস, তাহলে যেহেতু এসি পরের হাফটাই কি হবে, নিচেরটা প্লাস উপরটা মাইনাস। এবার এখন তুমি দেখো উপরের ডায়োডের পিটা নেগেটিভের সঙ্গে যুক্ত, নিচের ডায়োডের পিটা কিন্তু পজিটিভের সঙ্গে যুক্ত। তার মানে আমি বলতে পারি যখন আমার 2 নম্বর পার্টটা নিচ্ছি, তখন D1টা হচ্ছে রিভার্স বায়াস, আর D2টা হয়ে যাচ্ছে ফরওয়ার্ড বায়াস। তাহলে এখন D1 এর মধ্য দিয়ে কোনো কারেন্ট যাবে না, এখন D1 এর মধ্য দিয়ে কোনো কারেন্ট যাবে না, কিন্তু D2 এর মধ্য দিয়ে তো কারেন্ট যাবে। এবার D2 এর মধ্য দিয়ে যে কারেন্টটা যাচ্ছে, কারেন্টটা যাবে কোন দিকে, তো এটাই কানেকশন করা আছে, দেখো কারেন্টটা যাবে এই দিক দিয়ে।
এবং এমন ভাবে আমরা সার্কিটটা করেছি, খেয়াল করে দেখো প্রথম ক্ষেত্রে আরএল এর মধ্য দিয়ে কারেন্ট যেদিকে ছিল, এই যে এদিকে ছিল আরএল এর মধ্য দিয়ে কারেন্ট, সেকেন্ড ক্ষেত্রেও কিন্তু আরএল এর মধ্য দিয়ে কারেন্ট সেম অভিমুখে হচ্ছে। মানে প্রথম ক্ষেত্রে যে অভিমুখে কারেন্ট যাচ্ছে, সেকেন্ড ক্ষেত্রেও সেই অভিমুখে কারেন্ট যাচ্ছে। তাহলে বিভব প্রভেদ যখন আমি এখানটায় পাবো, প্রথমটার ক্ষেত্রে যেমন পেয়েছি সেকেন্ডটার ক্ষেত্রে সেই রকমই পাবো, উপরে মাইনাস থাক, কিন্তু আমি তো কারেন্টের ডিরেকশনটাকে সেম করে নিয়েছি, তাহলে বিভবটা আগের মতো একই দিকে পাবো। তাহলে আমার কি হলো, যে আমার ইনপুটে ওটা নেগেটিভ দিক হলেও, বা বলতে পারো ইনপুটের ডিরেকশনটা পাল্টে গেলেও আউটপুটের কারেন্টের ডিরেকশন বা পোটেনশিয়ালের ডিরেকশন কোনোভাবেই চেঞ্জ হয়নি। তাহলে সেক্ষেত্রে আউটপুটে কিন্তু ওইভাবেই আমি পাবো। আচ্ছা, একই রকম ভাবে 3 নম্বর যখন আমি নেব, 3 নম্বরে এই কেসটাই আবার আসবে। D1 টা হবে ফরওয়ার্ড বায়াস, D2 হবে রিভার্স বায়াস। তার মানে আবার এবার এইটার মধ্য দিয়ে কারেন্ট যাবে একই অভিমুখে, তাহলে আবার ওখানে আউটপুট পাবো। আর একই রকম ভাবে 4 নম্বর যে পার্টটা আছে সেটার জন্য আমি এইখানে কারেন্ট পাবো। আচ্ছা, এখানে কিন্তু এদিকে টি প্লট করাটা দেখাবে। তাহলে আগের ক্ষেত্রে কি হয়েছিল, হাফ অফ দ্য ওয়েভ ওয়াজ রেকটিফাইড, মানে অর্ধ পরিমাণ তরঙ্গটাকে আমি আউটপুটে ডিসি হিসেবে পেয়েছিলাম। কিন্তু এই ধরনের সার্কিট যদি ব্যবহার করি বা এইভাবে, আমি কি করছি, টোটাল ওয়েভটাকেই কিন্তু আমি রেকটিফাই করছি, বা বলতে পারো টোটাল ওয়েভটাকেই আমি ডিসিতে কনভার্ট করছি, আমার এফিসিয়েন্সি অনেক বেশি বেড়ে যাচ্ছে। আচ্ছা, পরীক্ষার জন্য এই কোশ্চেনটা ভীষণভাবে ইম্পর্টেন্ট, খুব ভালো করে তৈরি করে রাখবে। আবার বলছি, তোমাকে প্রশ্ন দেবে যে হাউ a PN junction diode can be used as full wave rectifier, মানে কিভাবে একটা পিএন সংযোগ ডায়োডকে আমি পূর্ণ তরঙ্গ একমুখী কারক হিসেবে ব্যবহার করতে পারি। তখন তোমার কিন্তু এই ছবিটা আর এই ছবিটা তোমার মাস্ট, এই ছবিটা প্রথমে থাকবে, এই ছবিটা শেষে থাকবে, মাঝখানে ওইটুকু ব্যাখ্যা থাকবে যে প্রথম অর্থে D1 সম্মুখ বায়াস, D2 বিপরীত বায়াসে থাকে, সুতরাং আরএল এর মধ্য দিয়ে প্রবাহ পাচ্ছি, আমি আউটপুট পাচ্ছি। দ্বিতীয় অর্ধে D1 রিভার্স বায়াস, D2 ফরওয়ার্ড বায়াস, তাহলে D2 এর মধ্য দিয়ে কারেন্ট যাওয়ার জন্য আমি আউটপুট পাবো। এইভাবে তোমাকে বলে শেষে কিন্তু ওই ছবিটা আঁকা মাস্ট, ইনপুটে এরকম, আউটপুটে এরকম, বাস এইটুকু আঁকা, এইটুকু লেখা। সুতরাং বুঝতেই পারছো এখানে আঁকাটার উপরেই বেশি নাম্বার কাটার যাওয়ার চান্স খুব কম। এই হলো আমি কিভাবে একটা অর্ধ পরিবাহীকে বা পিএন সংযোগ ডায়োডকে একমুখী কারক হিসেবে ব্যবহার করতে পারি। নেক্সট আমরা কতগুলো ছোট ডায়োড নিয়ে আলোচনা করব। আচ্ছা, ডায়োড নিয়ে আলোচনা করার আগে আগের দিন যেটা বলেছিলাম ব্রেকডাউন, আশা করছি মনে আছে, যে বিপরীত বায়াস যখন আমি ব্যবহার করছি পিএন সংযোগ ডায়োডের ক্ষেত্রে, দেখা যাচ্ছে একটা নির্দিষ্ট বিভব পর প্রবাহ মাত্রার রিভার্স বায়াস, আমি রিভার্স বায়াসটাই শুধুমাত্র আঁকছি কারণ ওই পার্টটাই ইম্পর্টেন্ট, ফরওয়ার্ড বায়াস নিয়ে আমি আলোচনা করতে চাইছি না, আমার যেটুকু দরকার সেটাই আরেকবার আলোচনা করব। তুমি মনে করে দেখো, এই ধরনের একটা লেখচিত্র পেয়েছিলে যেখানে এই নিম্ন মানের কারেন্টটাকে বলা হয়েছিল রিভার্স স্যাচুরেশন কারেন্ট, বিপরীত সম্পৃক্ত প্রবাহ। আর যে পার্টিকুলার ভোল্টেজে তোমার এই হঠাৎ করে কারেন্টটা বেড়ে যাচ্ছে, সেই পার্টিকুলার ভোল্টেজটাকে বলা হয়েছিল ব্রেকডাউন ভোল্টেজ। এটাকে বলা হয় ব্রেকডাউন ভোল্টেজ, ভঞ্জক বিভব, ইংলিশটাও মনে রাখতে পারো, এবং এই ঘটনাটাকে বলা হচ্ছে ব্রেকডাউন। এবার বলে রাখি এটা কেন হচ্ছে, হঠাৎ করে একটা পার্টিকুলার ভোল্টেজে কারেন্টটা একদম ঊর্ধ্বমানে বিশাল হাই হয়ে যাচ্ছে, কারেন্টটা অনেকটা হাই হয়ে যাচ্ছে, বা উল্টো ভাবে বলতে পারো এই অংশটাই কারেন্টটা হাই হলেও বিভবটা স্থির, মানে কারেন্ট তুমি পরিবর্তন করলেও বিভব স্থির থাকে। বিভব এটা হয়তো তোমার মনে হয় ওহমের সূত্রের সঙ্গে কিন্তু মিলছে না, সেই জন্য তোমরা পড়েছিলে দেখবে যে ওহমের সূত্র কোথায় মেনে চলে না, তখন তুমি মনে রাখবে ওহমের সূত্র এই অর্ধ পরিবাহী ক্ষেত্রে মেনে চলে না, এরকম তোমরা পড়েছিলে। কেন, নিশ্চয়ই বুঝতে পারছো যে এই রিজিয়নটায় কারেন্ট বাড়লেও বিভব বাড়ছে না, মানে কারেন্ট ফ্লাকচুয়েট করলেও বিভব ফ্লাকচুয়েট করবে না। এখন প্রশ্ন হচ্ছে কেন এরকম হচ্ছে, হঠাৎ করে একটা পার্টিকুলার ভোল্টেজে কি এমন ঘটনা ঘটছে যে আমি এরকম একটা উচ্চ মানের প্রবাহ মাত্রা পাচ্ছি। তো বলে রাখি এটা দুটো কারণে হতে পারে, রাইট, দুটো কারণে হতে পারে, বৈকল্য বা ব্রেকডাউন দুটো কারণে হতে পারে। একটাকে বলা হয় সম্প্রপাত বৈকল্য,
সম্প্রপাত বৈকল্য, ইংলিশে বলা হয় অ্যাভালাঞ্চ ব্রেকডাউন। আর 2 নম্বর হচ্ছে জেনার ব্রেকডাউন, জেনার বৈকল্য বা জেনার ব্রেকডাউন। তো প্রথমে বলি সম্প্রপাত বৈকল্য বা অ্যাভালাঞ্চ ব্রেকডাউন। বলে রাখি দুটোর মধ্যে যে কোনো একটা প্রসেস হবে, কিন্তু মানে কি প্রসেসে ঘটছে সেটা কিন্তু বলা মুশকিল যে কোন প্রসেসের জন্য হঠাৎ করে কারেন্টটা বাড়লো। দুটোর মধ্যে যে কোনো একটা হবে। যদি সম্প্রপাত বৈকল্যের জন্য ঘটে যায় তাহলে জেনার ব্রেকডাউন আর হবে না, বা জেনার ব্রেকডাউন যদি হয়ে যায় তাহলে সম্প্রপাত বৈকল্য কারণটা কিন্তু আসবে না। তো যাই হোক, ঘটে কিভাবে ঘটে, তো আমি একটু মনে করিয়ে দিই। তুমি যখন পিএন ব্যাপারটা করেছিলে, পি বা এন কোনো একটা নির্দিষ্ট টাইপের এরকম ব্যাপার ছিল, সাপোজ আমি এন টাইপটাই বলছি, কি থাকে এন টাইপে পেন্টাভ্যালেন্ট অ্যাটম যোগ করা হয় এবং চারদিকে তোমার সিলিকন এইভাবে তোমার থাকে। আমি খুব বেশি আঁকছি না, আমি জাস্ট বোঝার জন্য যেটুকু দরকার আমি সেটুকুই আঁকবো। এই ধরে নাও সিলিকন, এদিকে একটা সিলিকন আর এদিকে একটা সিলিকন, সমযোজী বন্ধনের মাধ্যমে এখানে একটা সমযোজী বন্ধন, এখানে একটা সমযোজী বন্ধন, এগুলো সব এক একটা করে সমযোজী বন্ধন হয়। এবং তুমি মনে করে দেখো একটা এক্সট্রা থাকে চারটা সিলিকনের ইলেকট্রনের সঙ্গে সমযোজী বন্ধন গঠন করে, কিন্তু একটা ফ্রি ইলেকট্রন থাকে। এবার যখন তুমি বিভবটা ক্রমাগত বাড়াচ্ছ, এক্সপেক্টেড এই ইলেকট্রনটার গতিশক্তি কিন্তু ক্রমাগত বৃদ্ধি পাবে। এবার ইলেকট্রনের শক্তি যদি ক্রমাগত বৃদ্ধি পায় সে কিন্তু একটা জায়গায় দাঁড়িয়ে থাকবে না, ইট উইল ট্রাই টু মুভ, ইট উইল ট্রাই টু অ্যাক্সিলারেট। তাহলে যখনই তুমি বিভব বাড়াচ্ছ ইলেকট্রনটার শক্তি বাড়ছে, যখনই একটা নির্দিষ্ট বিভব, ওই পার্টিকুলার বিভবের কথা বলছি, সাপোজ 10 ভোল্ট দিলাম, তখন কি করলো ইলেকট্রনটা প্রবল বেগে যাচ্ছে, গতিশীল হচ্ছে। এবার ইলেকট্রনটা প্রবল বেগে গতিশীল হয়ে যেটা করবে, পাশের যে অ্যাটমটা আছে, যেটা আমি এত দেখাচ্ছি না, সাপোজ এটাই পাশের অ্যাটম, ঠিক আছে, এইদিকে একটা তোমার ছিল, এইগুলো হচ্ছে পাশের অ্যাটম, এগিয়ে কি করবে কোনো একটা ইলেকট্রনকে গিয়ে ধাক্কা মারবে। তাহলে কোনো একটা ইলেকট্রনকে গিয়ে যখন ধাক্কা মারবে, এক্সপেক্টেড দ্যাট ইলেকট্রন উইল বি লিবারেটেড, ঠিক আছে। তার মানে একটা ইলেকট্রন থেকে এই একটা ইলেকট্রন কোনো একটা বন্ধনের মধ্যে থাকা, সমযোজী বন্ধনের মধ্যে থাকা কোনো একটা ইলেকট্রনকে গিয়ে ধাক্কা মারবে। ধাক্কা মারার ফলে সেই ইলেকট্রনকে ঠেলে বের করে দেবে। এর ফলে কি হবে, আমি কি হলো, আমার কাছে প্রথমে একটা ফ্রি ইলেকট্রন ছিল, আমি ছবিতে যেটা এঁকেছি, এত কম থাকে না, প্রচুর থাকে, আমি একটা জাস্ট এক্সাম্পল দিয়ে বলছি। তাহলে তোমার কাছে একটা ফ্রি ইলেকট্রন ছিল, কি হয়ে গেল, দুটো ফ্রি ইলেকট্রন হয়ে গেল। এবার যে দুটো ইলেকট্রন তোমার এখানে হলো, এই যে ইলেকট্রনটা আর এটা বোধহয় ফ্রি ইলেকট্রন বলেছিলাম, তাই তো, এটা ফ্রি ইলেকট্রন দুটো ছিল, সেই দুটো আবার আরো দুটো ইলেকট্রনকে কি ধাক্কা মারবে, কারণ ওই বিভবটা তো আমি প্রয়োগ করেছি মোটামুটি। সাপোজ এখান থেকে এই ঘটনাটা ঘটছে, আস্তে আস্তে যখন এই বিভবে আসছি, দুটো ইলেকট্রন হলো, এবার দুটো ইলেকট্রন যদি আরো দুটো ইলেকট্রনকে গিয়ে ধাক্কা মারে, তাহলে চারটা ফ্রি ইলেকট্রন হয়ে যাবে। সেই চারটা ইলেকট্রন আরো চারটা ইলেকট্রনকে ঠেলে বের করবে, আটটা ইলেকট্রন হয়ে গেল। আটটা ইলেকট্রন আরো আটটা ইলেকট্রনকে ভেঙে বের করবে, 16টা ইলেকট্রন হয়ে গেল। সেই 16টা ইলেকট্রন আরো 16টা ইলেকট্রনকে ঠেলে বের করবে, 32টা ইলেকট্রন হয়ে গেল। এভাবে কোনো একটা পার্টিকুলার ভোল্টেজে দেখা যাবে একটা হিউজ পরিমাণ মুক্ত ইলেকট্রন সৃষ্টি হয়ে যাবে, এবং সেই হিউজ পরিমাণ মুক্ত ইলেকট্রন ওই পার্টিকুলার ভোল্টেজের প্রভাবে একটা হিউজ পরিমাণ কারেন্ট দেবে। এই ঘটনাটাকে বলা হচ্ছে সম্প্রপাত বৈকল্য, মানে একটা থেকে দুটো, দুটো থেকে চারটা, এইভাবে ক্রমাগত বাড়ছে। কেন সম্প্রপাত বা অ্যাভালেঞ্চ এই ধরনের নাম দেওয়া হলো, তো বলে রাখি অ্যাভালেঞ্চ কথাটার সঙ্গে তোমাদের পরিচিতি আছে কিনা জানি না, অ্যাভালেঞ্চিং অফ আইস এই ধরনের একটা কথা তোমরা শুনে থাকবে, যে হিমবাহ। অনেক সময় কি হয় যে পাহাড়ের উপর থেকে বরফ গড়িয়ে পড়ে, এবার পাহাড়ের উপর থেকে যখন বরফটা গড়িয়ে পড়ে, আস্তে আস্তে পড়ছে মনে করো পাহাড়ের উপর থেকে, যখন ওই রাস্তা পথে পাথর পায় বা কোনো বস্তু, পাথরই ধরে নাও মেনলি, এরকম ভাবে ভাবো যে একটা পাহাড়ের উপর থেকে, পাহাড় নয় পর্বতের উপর থেকে একটা ছোট টুকরো এখান থেকে পড়ছে, এই মনে করো আসছে, এখান থেকে গড়িয়ে পড়ছে, এ কি হচ্ছে, রাস্তায় যে গুড়িগুলো পাথরগুলো পাবে সেগুলো ভেতরে ঢুকিয়ে নেয়, সাইজটা বাড়তে থাকে, আবার যখন গড়িয়ে পড়ে আরো প্রচুর বস্তু পাই, সাইজ বাড়তে থাকে, এইভাবে কি হয় সাইজটা ক্রমাগত বাড়তে থাকে, এবং ক্রমাগত বাড়তে বাড়তে যখন একটা বড় সড়ো আকারের হয়ে যায় তখন সেটা প্রবল বেগে নিচের দিকে নামতে থাকে, এবং সামনে যদি যে কোনো মানুষ হয় তাহলে সে তার মৃত্যু পর্যন্ত, এটাকে বলা হয় অ্যাভালেঞ্চিং অফ আইস। আস্তে 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 আকারটা বাড়ছে, এখানেও ব্যাপারটা ওইভাবেই ঘটছে, যে একটা ফ্রি ইলেকট্রন ছিল সাপোজ,
সেই একটা ফ্রি ইলেকট্রন থেকে দুটো ফ্রি ইলেকট্রন পেলাম, দুটো থেকে চারটা পেলাম, চারটা থেকে আটটা পেলাম, আটটা থেকে 16টা পেলাম, 16টা থেকে 32, 64, 128, 256 ক্রমাগত বাড়ছে, তাই না? সুতরাং এই প্রসেসটার সঙ্গে মিল পাওয়া যায় বলে এটাকে বলা হচ্ছে অ্যাভালাঞ্চ ব্রেকডাউন। হয়ে গেল? আচ্ছা, এবার বলি জেনার ব্রেকডাউন। এটার মেকানিজম কিন্তু সম্পূর্ণ আলাদা। ওই একই ঘটনা ঘটছে, মানে একই ঘটনা ছিল। সাপোজ এই মনে করো ফসফরাস ছিল, ফসফরাস তার চারদিকে সব সিলিকনের সঙ্গে একটা করে সমযোজী বন্ধন গঠন করে নিয়েছে। এবার যেটা ঘটতে পারে, ওই যে আমি বিভব ক্রমাগত বাড়াচ্ছি, বিভব বাড়াতে বাড়াতে একটা পার্টিকুলার বিভবে এরকম ঘটনা ঘটতে পারে যে এগুলো বন্ড তো ইকুয়াল স্ট্রেংথের বন্ড, সব বন্ডগুলো একটা পার্টিকুলার বিভবে ভেঙে গেল। এবং সব বন্ডগুলো যদি একটা পার্টিকুলার বিভবে ভেঙে যায় তাহলে সেক্ষেত্রে কি হবে, সবগুলো ফ্রি ইলেকট্রন হয়ে যাবে। এবং আমি বলতে পারি একটা নির্দিষ্ট বিভবে একটা হিউজ পরিমাণ মুক্ত ইলেকট্রন বা ফ্রি ইলেকট্রন সৃষ্টি হবে, যে ইলেকট্রনগুলো প্রযুক্ত বিভবের প্রভাবে একটা নির্দিষ্ট দিকে গতিশীল হবে এবং আমি উচ্চ মানের তড়িৎ প্রবাহ পাবো। ঠিক আছে? দুটো প্রসেস বা দুটো মেকানিজম কিন্তু সম্পূর্ণ আলাদা, কিন্তু রেজাল্ট ইজ দ্য সেম। সুতরাং কোন প্রসেসে হয়েছে বোঝা খুব মুশকিল, বাট আইদার প্রসেস হয়ে থাকে, এই যে কোনো একটা প্রসেসে এই ঘটনাটা ঘটে উঠতে পারে। ঠিক আছে? তাহলে ব্রেকডাউন নিয়ে আলোচনা হলো, দুটো রকমের ব্রেকডাউন হয়, সেই দু রকম ব্রেকডাউন নিয়ে আলোচনা হলো। বেশ, এবার বলি এই বিজ্ঞানী জেনার এই কনসেপ্টটা, মানে এই যে তোমার কি হচ্ছে একটা পার্টিকুলার বিভবে একটা হিউজ পরিমাণ কারেন্ট বা কারেন্টের মান পরিবর্তন হচ্ছে কিন্তু বিভবের মান স্থির থাকে, মানে আমি যেটা পাচ্ছি আইটা ভ্যারি করছে, আই ভ্যারি করলেও ভিটা কিন্তু কনস্ট্যান্ট থাকছে। এই কনসেপ্টটা বা এই অংশটাকে ব্যবহার করে একটা নতুন ধরনের ডায়োড তৈরি করলেন, সেই ডায়োডটাকে নাম দেওয়া হলো জেনার ডায়োড। অবভিয়াসলি তার নাম অনুসারে এটাকে বলা হয় জেনার ডায়োড। কি হচ্ছে তাহলে জেনার ডায়োড কি? জেনার ডায়োড হচ্ছে একটা স্পেশাল উপায়ে তৈরি করা পিএন সংযোগ ডায়োড। অবশ্যই ডোপিংটা চেঞ্জ করে করা হয়, কিভাবে করা হয় অত আমাদের ডিটেইলস নেই, কিন্তু এটা হচ্ছে একটা বিশেষ উপায়ে তৈরি করা পিএন সংযোগ ডায়োড, বলতে পারো ডোপিং চেঞ্জ করে করা হয়, যেটাকে শুধুমাত্র ব্রেকডাউন রিজিয়নে কাজ করে। সেটাও মনে রাখবে, অন্য কোনো রিজিয়ন নেই, ওটা এমন ভাবে তৈরি করা হয় যেন এই রিজিয়নটাই আমি ব্যবহার করব, অন্য কোনো রিজিয়ন আমার দরকার নেই। এবং এটার সংকেত কিরকম, ঠিক যেভাবে এঁকেছি সোজা নয়, কিন্তু উপর দিকে একটু বাঁকানো, নিচের দিকে একটু বাঁকানো। সুতরাং আঁকার সময় এইভাবেই আঁকবে। যদি তোমাকে বলে জেনার ডায়োডের সাংকেতিক চিহ্ন আঁকো, তাহলে এটা হচ্ছে জেনার ডায়োডের সাংকেতিক চিহ্ন, সিম্বল, রাইট? এবার এই জেনার ডায়োডের সব থেকে বড় অ্যাপ্লিকেশন হচ্ছে এটাকে ভোল্টেজ স্টেবিলাইজার অর্থাৎ ভোল্টেজ নিয়ন্ত্রক হিসেবে বা ভোল্টেজ সুস্থিতকরণে ব্যবহার করা হয়। এই যে ভোল্টেজ সুস্থিতকরণ, তোমাকে পরীক্ষায় ওটাই দেবে, জেনার ডায়োডের একটি ব্যবহার লেখো, তুমি তখন বলবে ভোল্টেজ সুস্থিতকরণে কাজে লাগে, স্টেবিলাইজার, রাইট? এবার প্রশ্ন এটাও এসছে যে কিভাবে সুস্থিতকরণ করা হয়, কিভাবে সুস্থিতকরণ করা হয়। তো সেটার জন্য তোমাকে একটা ছবি এঁকে গোটা ব্যাপারটা ব্যাখ্যা করতে হবে। যে আমি এইভাবে নিলাম, সাপোজ এটা হচ্ছে আর আই, এখানে আমার একটা পরিবর্তনশীল বিভব আছে, আচ্ছা পরিবর্তনশীল বিভবটাকে আমি এইভাবে দেখাচ্ছি, রাইট? মানে একটা ব্যাটারি আঁকলাম, ব্যাটারির মধ্যে দিয়ে একটা অ্যারো করে দিলাম, তার মানে ইটস পোটেনশিয়াল বা ইটস ইএমএফ ইজ কন্টিনিউয়াসলি চেঞ্জিং। এবার আমি কি করলাম, এইখানে একটা জেনার ডায়োড লাগিয়ে দিলাম, এখানে একটা জেনার ডায়োড লাগিয়ে দিলাম, রাইট? আর জেনার ডায়োডের প্রান্তে আমি একটা লোড রেজিস্ট্যান্স অ্যাপ্লাই করলাম এবং লোড রেজিস্ট্যান্সের অ্যাক্রসেই যত পটেনশিয়াল ড্রপটা নেওয়া হয়ে থাকে, দিস ইজ কল আরএল। এটা তো তোমার জেনার ডায়োড, তোমার সিম্বল থেকে বুঝতে পারবে, এতটা চওড়া হয় না, একটু বড় করে আনবে, কারণ এটাই তো গুরুত্বপূর্ণ। এবার কি ঘটনা ঘটতে পারে বা কি হতে পারে, কিভাবে ভোল্টেজ, এই ফর্মুলা এই ছবিটা কিন্তু তোমাকে আঁকতেই হবে। যদি তোমাকে বলে হাউ জেনার ডায়োড ক্যান বি ইউজড অ্যাজ ভোল্টেজ স্টেবিলাইজার, বা কিভাবে জেনার ডায়োডকে ভোল্টেজ সুস্থিতকরণে কাজে লাগে, তোমাকে এই ছবিটা পরিষ্কার রাখতে হবে। যেখানে আইটা হচ্ছে ইনপুট ভোল্টেজ বা ভ্যারিয়েবল ইনপুট ভোল্টেজ, এটা হচ্ছে একটা ইনপুট রেজিস্ট্যান্স, এটা হচ্ছে আউটপুট রেজিস্ট্যান্স বা লোড রেজিস্ট্যান্স, আর মাঝখানে আমি একটা জেনার ডায়োড দিয়ে দিলাম। কি ঘটনা ঘটবে,
আমি এই ভোল্টেজটাকে ভ্যারি করাতে পারি। তাহলে এটার মধ্য দিয়ে যখন ভোল্টেজটা ভ্যারি হবে, এই ভি আইটাকে যখন আমি ভ্যারি করাবো এক্সপেক্টেড যে আর আই, এই আর আই এর প্রান্তে বিভব প্রভেদটাকে আমি সাপোজ ভি ড্যাশ বলছি, ভি ড্যাশটা ভ্যারি করবে, বা বলতে পারো এটার মধ্য দিয়ে যে কারেন্টটা হবে সেই কারেন্টটা ভ্যারি করবে। দেখো বোঝা গেল? আমি বললাম কি ইনপুট ভোল্টেজটাকে আমি ভ্যারি করাচ্ছি, ভ্যারি করাবার সিস্টেম আছে, কিভাবে করাচ্ছে তো আমি আর ব্যাখ্যার মধ্যে যাচ্ছি না। আমি ইনপুট ভোল্টেজটাকে ভ্যারি করছি, তার মানে কি ইনপুট ভোল্টেজ যদি ভ্যারি করে, সাপোজ 2 ভোল্ট থেকে 3 ভোল্ট, 3 ভোল্ট থেকে 4 ভোল্ট ক্রমাগত যদি ভোল্টেজ বাড়ায়, তাহলে কি হবে? কারেন্টটা ক্রমাগত বাড়বে এক্সপেক্টেড। এই ভোল্টেজের জন্য, এই ভোল্টেজ ড্রপ বা পোটেনশিয়াল ড্রপের জন্যই তো কারেন্ট জেনারেট করছে। তাহলে এখান থেকে যদি 2 ভোল্ট, 2 ভোল্ট থেকে 3 ভোল্ট, 3 ভোল্ট থেকে 4 ভোল্ট, 4 ভোল্ট থেকে 5 ভোল্ট, 5 ভোল্ট থেকে 6 ভোল্ট, আমি যদি এই ভোল্টেজ ড্রপটা ক্রমাগত বাড়াই, তাহলে এই কারেন্টটা ক্রমাগত বাড়বে। এই যে কারেন্টটা ক্রমাগত বাড়ছে, কিন্তু যখনই এটা জেনার ডায়োডের মধ্য দিয়ে ক্রস করবে এবং ক্রস করার পর আউটপুটে যাবে, কারেন্টটা কন্টিনিউয়াস বাড়তে পারে কিন্তু ভোল্টেজটা বাড়বে না। কি ঘটনা ঘটবে? এটার প্রান্তে যে ভোল্টেজটা পাবো সেই ভোল্টেজটা কোনোভাবে চেঞ্জ হবে না। বোঝা গেল? যেহেতু জেনার ডায়োডটাকে শুধুমাত্র এই জোনটাতে ব্যবহার করব বলেই তৈরি করা হয়, সেইভাবেই স্পেশালি ডিজাইন করা হয়, সুতরাং তুমি বলতে পারো যে আমার একটা ভ্যারিয়েবল ভোল্টেজ, ইনপুট ভোল্টেজ যদি থাকেও আরআই এর মধ্যে কারেন্টটা চেঞ্জ হবে, কিন্তু সেটা যখন এটার মধ্য দিয়ে ফ্লো করবে সে কারেন্ট চেঞ্জ করতে পারে, কিন্তু V0 যেটা আছে সেটা কোনোভাবেই চেঞ্জ হবে না। তার কারণ আমি এখান থেকে পেয়েছি যে এটাকে রিভার্স বায়াস রিজিয়নে কিন্তু ব্যবহার করতে হবে, এটাও মনে রেখো। যে একটা পার্টিকুলার ভোল্টেজে কারেন্টটা কন্টিনিউয়াস বাড়তে পারে, তার মানে উল্টো ভাবে ভাবতে পারি কারেন্টটা কন্টিনিউয়াস বাড়লেও ভোল্টেজটা চেঞ্জ করবে না। সুতরাং আমি V0 যেটা পাবো সেটা অলওয়েজ কনস্ট্যান্ট হবে। ঠিক আছে? এইভাবে আমরা জেনার ডায়োডকে একটা ভোল্টেজ স্টেবিলাইজার হিসেবে ব্যবহার করতে পারি। ঠিক আছে? বেশ, এবার আমি ছোট ছোট আরো দুটো ডায়োড নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে এলইডি আর একটা হচ্ছে ফটো ডায়োড। এলইডি নাম তোমরা শুনেছো, এলইডি মানে হচ্ছে লাইট এমিটিং ডায়োড। তো বলে রাখি এগুলো কিন্তু স্পেশালি ডিজাইন ডায়োড, মানে যেমন তেমন করে করে দিলে তোমার এলইডি হবে না। এলইডি এটাকে বলা হয় আলোক নিঃসারক ডায়োড, অর্থাৎ এমন একটা ডায়োড যেখান থেকে লাইট এমিট করে, ইংলিশে বলা হয় লাইট এমিটিং ডায়োড। সুতরাং এই ধরনের ডায়োড আঁকার সময় তোমাকে এটা খেয়াল রাখতে হবে যেন ছবিটা এরকম হয়। এটা মনে করো ডায়োড, এখান থেকে আলো বেরোচ্ছে, এই ছবি কিন্তু দিতে হবে, মানে যে অ্যারো দুটো দিলাম সেই অ্যারো দুটো দেওয়া কিন্তু মাস্ট, যদি না দাও তাহলে সেটা লাইট এমিটিং ডায়োড হবে না। তাহলে এটা হচ্ছে লাইট এমিটিং ডায়োডের সাংকেতিক চিহ্ন। প্রথমেই বলে রাখি এই ধরনের ডায়োড ফরওয়ার্ড বায়াসে কাজ করে। রাইট? 2 নম্বর হচ্ছে সিম্পল ডায়োড দিয়ে, পিএন সংযোগ ডায়োড দিয়ে হবে না, সাধারণত কম্পাউন্ড সেমিকন্ডাক্টর ব্যবহার করা হয়। গ্যালিয়াম আর্সেনাইড, গ্যালিয়াম ফসফাইড, ইন্ডিয়াম ফসফাইড, সাধারণত এই ধরনের ম্যাটেরিয়াল দিয়ে ডায়োড তৈরি করা হয়, ওই সরি এলইডি তৈরি করা হয়। তুমি বলবে সিলিকন বা জার্মেনিয়াম এগুলো দিয়ে কেন হবে না? ওগুলো দিয়ে করা যায় না, দেখা গেছে অ্যাকচুয়ালি এই যে লাইট বেরোচ্ছে সেটা কার উপর ডিপেন্ড করে? ব্যান্ড গ্যাপের উপর। ব্যান্ড গ্যাপ মানে আশা করছি মনে করতে পারছো যে যখনই আমার একটা ডায়োড পিএন সংযোগ হয়, আমার এটাকে বলা হয় ভ্যালেন্স ব্যান্ড, এটাকে বলা হয় কন্ডাকশন ব্যান্ড। এই টপ অফ দা ভ্যালেন্স ব্যান্ড এন্ড বটম অফ দা কন্ডাকশন ব্যান্ড, এই দুটোর মাঝখানে যেটা এনার্জি গ্যাপ সেটাকে বলা হয় ব্যান্ড গ্যাপ। তাহলে এখান থেকে যে লাইটটা বেরোয় সেই লাইটটা কিন্তু বেরোচ্ছে সবটাই কিন্তু ওই ব্যান্ড গ্যাপের উপর নির্ভর করে। সুতরাং ব্যান্ড গ্যাপ কতটা হবে তার উপর নির্ভর করবে আমার যে লাইটটা বেরোচ্ছে সেই লাইটটার ওয়েভলেন্থ কত, সেই লাইটটা আমি কি কালারের দেখব, ওয়েভলেন্থের উপর কালার নির্ভর করে। তো দেখা গেছে সিলিকন বা জার্মেনিয়াম যদি ব্যবহার করি তাহলে সেক্ষেত্রে যে লাইটটা বেরোবে, সিলিকন বা জার্মেনিয়াম যদি ব্যবহার করি, এদের ক্ষেত্রে যে লাইটটা বেরোয় সেই লাইটটা হচ্ছে ইনফ্রারেড রিজিয়নে, অবলোহিত অঞ্চলে। এবার অবলোহিত অঞ্চলের আলো তো আমি দেখতে পাবো না, তাহলে যে লাইট দেখতে পাবো না সেটা দিয়ে আমার কি হবে? অন্য কাজে, চিকিৎসার কাজে কাজে লাগাতে পারি, কিন্তু আমার এলইডি নিয়ে কি হবে? এলইডি মানে কি? সেখান থেকে লাইট বেরোবে, সেই লাইটটা আমি দেখতে পাবো, সেটা আমি কাজে লাগাবো।
তাহলে যেহেতু সিলিকন বা জার্মেনিয়ামের ক্ষেত্রে ইনফ্রারেড রিজিয়নে লাইট বেরোয়, সেই জন্য সিলিকন বা জার্মেনিয়াম আমরা ব্যবহার করব না। আমরা গ্যালিয়াম আর্সেনাইড, গ্যালিয়াম ফসফাইড, ইন্ডিয়াম ফসফাইড, এদের ক্ষেত্রে কিন্তু যে লাইটটা বেরোয় সেটা কিন্তু ভিজিবল রিজিয়নে, মানে দৃশ্যমান অঞ্চলে। এবার দৃশ্যমান অঞ্চল হলে মানে তুমি জানো সেটার ওয়েভলেংথ হচ্ছে 3800 থেকে 7200 অ্যাংস্ট্রম। যেহেতু গ্যালিয়াম আর্সেনাইড, গ্যালিয়াম ফসফাইড এদের ক্ষেত্রে এই ঘটনাগুলো ঘটে, সেই জন্য তোমার এই ধরনের ম্যাটেরিয়ালগুলো ব্যবহার করা হয়। এবার কি ঘটে বলি, যে তুমি তো ডায়োডটাকে তৈরি করলে পিএন সংযোগ ডায়োডই তো থাকে। এবার কি হয়, এমন ভাবে তৈরি করা হয় ম্যাটেরিয়াল বা ডোপিংটা এমন ভাবে করা হয় যে কি হচ্ছে, আমরা জানি এদিকটা যদি পি টাইপ হয়, এদিকটা যদি এন টাইপ হয়, এদিকে প্রচুর হোল থাকে, এদিকে প্রচুর ইলেকট্রন থাকে। এবার হোলটা এদিকে অগ্রসর হচ্ছে, ইলেকট্রনটা এদিকে অগ্রসর হচ্ছে। এবার যখনই তোমার ইলেকট্রনের সঙ্গে হোল মিলে যাচ্ছে, যেটাকে বলা হয় রিকম্বিনেশন। তুমি খেয়াল করে দেখো দুটোর মোশন দুটোর বিপরীত দিকে, তাহলে মোমেন্টামের হিউজ চেঞ্জ হবে। মানে এটা যদি ভি বেগে হয়, আমি অ্যাজ ফর एग्जांपल বলছি, আর এটাও যদি ভি বেগে হয়, সাপোজ দুটো সেম বেগ ধরলাম, তাহলে চেঞ্জ ইন মোমেন্টাম কত হবে, এমভি মাইনাস এমভি। তুমি দেখো টুয়াইস, তাহলে চেঞ্জ ইন মোমেন্টামটা হাই। তাহলে চেঞ্জ ইন মোমেন্টাম হাই হলে চেঞ্জ ইন এনার্জিটাও হাই হয়। তাহলে ফর ইচ রিকম্বিনেশন যখনই হবে, তখন একটা হিউজ এনার্জি লস হবে। তার মানে এই যে এনার্জিটা যাচ্ছে, সেই এনার্জিটা যাচ্ছে কোথায়, তোমার তো এনার্জি কনজারভেশন প্রিন্সিপল ফলো করতে হবে। তাহলে এনার্জি কনজারভেশন প্রিন্সিপল অনুসারে এখানে যে চেঞ্জ ইন মোমেন্টাম বা চেঞ্জ ইন এনার্জি, বা এখানে বলতে পারো লস অফ এনার্জি হচ্ছে, সেই লস অফ এনার্জিটা যাবে কোথায়, দ্যাট লস অফ এনার্জি ইজ কনভার্টেড ইনটু লাইট এনার্জি। মানে তুমি বলতে পারো এমন ভাবে ডোপিং করা হয় যে প্রচুর পরিমাণে রিকম্বিনেশন হয়, সেই রিকম্বিনেশনের সময় যখন একটা হোল একটা ইলেকট্রনের সঙ্গে যুক্ত হয়, একটা হিউজ পরিমাণ লস অফ এনার্জি হয়। সেই হিউজ পরিমাণ লস অফ এনার্জি দ্যাট ইজ কনভার্টেড ইনটু লাইট এনার্জি। সেই জন্য সেখান থেকে আমি লাইট পাবো, এবং কি রঙের লাইট পাবো তার উপর সেটা ডিপেন্ড করছে যে আমি যে ম্যাটেরিয়ালটা ব্যবহার করছি তার ব্যান্ড গ্যাপ কেমন, তার উপর ডিপেন্ড করে। কারণ এখানে এনার্জি কনজার্ভ থেকে বলতে পারি ওই এইচ সি বাই ল্যামডা, এটা তো ফোটনের এনার্জি, এটা কার সঙ্গে সমান হবে, ওই ব্যান্ড গ্যাপের সঙ্গে সমান হবে। তার মানে যে ল্যামডাটা বেরোবে, সেই ল্যামডাটার এক্সপ্রেশন ডিপেন্ড করবে এই ইকুয়েশনটার উপর, where Eg is the band gap, যেটাকে আমরা বলেছিলাম পটি ব্যবধান, টপ অফ দা ভ্যালেন্স ব্যান্ড আর বটম অফ দা কন্ডাকশন ব্যান্ড, এর মাঝখানে যেটা ডিফারেন্স সেটাকে বলা হচ্ছে। অঙ্ক দেবে না, তবুও মনে রাখবে এই ফর্মুলা দিয়ে তোমার যাবতীয় অঙ্ক হয়ে থাকে, মানে কতটা ওয়েভলেংথের লাইট, কি রঙের লাইট, এই সব ব্যাপারগুলো ওই ইকুয়েশন থেকে আসে। আর লাস্ট এখান থেকে যেটা আলোচনার বিষয়, মানে গ্রাফটা কেমন হবে, গ্রাফটা কিন্তু নরমাল, যেহেতু ফরওয়ার্ড বায়াস করা হয়েছে, ফরওয়ার্ড বায়াসের যেমন গ্রাফ হয় সেরকম। তোমাকে বলে রাখি এক্ষেত্রে এত বেশি ব্যাখ্যা তোমাকে চাইবে না। যেটা প্রশ্ন, তুমি লাস্ট ইয়ারের কোশ্চেনগুলো যদি দেখো, প্রশ্ন এরকম আছে, এলইডি কি, তার সংকেত চিহ্ন আঁকো, কি ধরনের ম্যাটেরিয়াল ব্যবহার করা হয়, এবং এটার ভিআই ক্যারেক্টারিস্টিক আঁকো। আর কোনো ধরনের প্রশ্ন এলইডি থেকে আসে না, গোটাটাই করে দিলাম, করে নেবে। আচ্ছা, একই সঙ্গে আরেকটা ডায়োড নিয়ে আমি আলোচনা করব, তাহলে আমাদের আজকের আলোচনা শেষ হবে, আজকের ভিডিওর আলোচনা। সেটা হচ্ছে ফটো ডায়োড। দুটোর মধ্যে দুটো কিন্তু নাম এবং তুমি বলতে পারো কার্যকারিতা সম্পূর্ণ আলাদা। আগেরটা ছিল এলইডি, লাইট এমিটিং ডায়োড, এটা হচ্ছে ফটো ডায়োড। নামটা ভালো করে দেখবে, ফটো ডায়োড, এবং কার্যকারিতাটাও সম্পূর্ণ উল্টো, বাংলায় বলবো আলোক ডায়োড। তাহলে আগেরটা ছিল আলোক নিঃসারক ডায়োড, আর এটা হচ্ছে শুধুমাত্র আলোক ডায়োড। বলে রাখি এটা কিন্তু রিভার্স বায়াসে কাজ করে। শর্ট কোশ্চেন থাকে, ফটো ডায়োড ওয়ার্কস ইন ফরওয়ার্ড বায়াস, রিভার্স বায়াস, উইদাউট বায়াস, আরো কিছু একটা অপশন দিয়ে দিল, খেয়াল রাখবে। এলইডি ফরওয়ার্ড বায়াস, এটা রিভার্স বায়াস। আচ্ছা, এটার সাংকেতিক চিহ্ন এঁকে ফেলি, এটা ওই পিএন সংযোগ ডায়োড, কিন্তু মনে রাখবে এটার ক্ষেত্রে কি হবে, যে লাইট পড়লে উচ্চ মানের কারেন্ট পাওয়া যায়। ছবিটা আশা করছি পার্থক্য বোঝা যাচ্ছে। আগের ক্ষেত্রে লাইট বেরোচ্ছিল, এটার ক্ষেত্রে লাইট পড়বে। ঠিক আছে, বেশ, কি ঘটনা ঘটে, মনে করো এটা হচ্ছে একটা ফটো ডায়োড, এটা হচ্ছে জাংশন। এবার যখনই তুমি লাইট ফেললে নিয়ার জাংশন,
কি হবে, এখানে খুব কাছাকাছি জাংশনের কাছাকাছি যে ইলেকট্রন বা হোলগুলো আছে, সেই ইলেকট্রন আর হোলগুলো সেই এনার্জিটা অ্যাবজর্ব করবে। তার মানে ইলেকট্রন বা হোলগুলো একটা এক্সট্রা এনার্জি পাবে। আচ্ছা, তার আগে আরেকবার বলে দিই, এক্ষেত্রেও কিন্তু ওই কম্পাউন্ড সেমিকন্ডাক্টরটাই ব্যবহার করা হয়। কোনো সিলিকন বা জার্মেনিয়াম ওই টাইপের সেমিকন্ডাক্টর কিন্তু ব্যবহার করা হয় না, ভালো রেজাল্ট পাওয়া যায় না। আচ্ছা, যেটা বলছিলাম, যখনই তুমি বাইরে থেকে লাইট ফেলবে অফ পার্টিকুলার এনার্জি, অবভিয়াসলি এক নির্দিষ্ট শক্তি হবে, তখন কি হবে, সেই শক্তিটা কারা পাবে, যে জাংশনের কাছে যে ইলেকট্রন বা হোলগুলো আছে তারা ওই এক্সট্রা এনার্জিটা পাবে। ঠিক আছে, তারা ওই এক্সট্রা এনার্জিটা পাবে, তাই না? এবার যখনই তুমি এক্সট্রা এনার্জিটা পাবে, সেই এক্সট্রা এনার্জির জন্য তারা বেশি বেশি করে এক জায়গা থেকে মানে জাংশন ক্রস করবে, এবং জাংশন ক্রস করে কি হবে, জাংশন ক্রস করে রিকম্বিনেশন হবে। তুমি বলতে পারো সেই রিকম্বিনেশনের জন্য যে পটেনশিয়াল ড্রপটা তৈরি হবে এখানে ক্রসে, তার প্রভাবে উচ্চ মানের একটা প্রবাহ আমি সার্কিটের মধ্যে থেকে পাবো। এবং সেটাকে তুমি দেখাবে কিভাবে বলে রাখি, এখানে আরেকটা প্রশ্ন থাকে, বললাম রিভার্স বায়াস। তো প্রথমেই বলে রাখি, তুমি যদি ওই লাইটটা নাও ফেলো তাহলেও কিন্তু একটা নিম্নমানের কারেন্ট পাওয়া যায়, এবং লাইটটা না ফেলা অবস্থায় যে কারেন্টটা পাওয়া যায় সেটাকে বলা হয় ডার্ক কারেন্ট, অন্ধকার প্রবাহ। এবার তুমি যদি লাইট ফেলো একটা নির্দিষ্ট ইন্টেন্সিটি, দেখা যাবে উচ্চমানের কারেন্ট। ইন্টেন্সিটি যদি আরো বাড়াও, আরো উচ্চমানের কারেন্ট। ইন্টেন্সিটি যদি আরো বাড়াও, আরো উচ্চমানের কারেন্ট। মানে এটাকে যদি আমি I1 বলি, এটাকে I2 বলি, এটাকে I3 বলি, তাহলে মনে রাখবে I3 is greater than I2 is greater than I1। তোমাকে কিন্তু পরীক্ষায় এটা প্রশ্ন দেবে, প্রথমত বলবে ফটোডায়োড কি। ঠিক, ফটোডায়োড কি, তোমার এখান থেকে বলবে ফটোডায়োডের সাংকেতিক চিহ্ন আঁকো। হলো, সাংকেতিক চিহ্ন আঁকার সঙ্গে সঙ্গে তোমার বলবে যে এর একটা ব্যবহার বলো, এটার একটা গ্রাফিক্যাল ভিআই ক্যারেক্টারিস্টিক আঁকো। আচ্ছা, ব্যবহারটাও খুব ইম্পর্টেন্ট, আমি এলইডির ব্যবহারটা তখন ওখানে বলিনি, এলইডির ব্যবহারটা বলে রাখি। ইলেকট্রনিক্স যন্ত্রে সংকেত মানে ইন্ডিকেটর লাইট হিসেবে ব্যবহার করা হয়, কম্পিউটারের অপটিক্যাল মাউসে এলইডি ব্যবহার করা হয়, এগুলো হলো এলইডির ব্যবহার। আর ফটোডায়োডের ক্ষেত্রে বলতে বলে রাখি, সিডি প্লেয়ার বা রিমোট কন্ট্রোল যন্ত্রে কিন্তু ফটোডায়োডের ব্যবহার আছে। ডার্ক কারেন্ট কি সেটাও কিন্তু পরীক্ষায় প্রশ্ন দেয়। আর লেখচিত্রটা তোমার তো এঁকে দিলাম, লেখচিত্রটা তুমি ভালো করেই করবে। ঠিক আছে, তাহলে মূল ব্যাপার যেটা হচ্ছে যে আগের ক্ষেত্রে রিকম্বিনেশনটা হচ্ছে মেন, মানে রিকম্বিনেশনের সময় যে লস অফ এনার্জি হয়, দ্যাট লস অফ এনার্জি ইজ কনভার্টেড ইনটু লাইট এনার্জি। আর এখানে লাইট পড়ার জন্য যত বেশি লাইট পড়বে বা যত বেশি ইন্টেন্সিটির লাইট পড়বে, তুমি এভাবে ভাবতে পারো যে এটা তো ভিবি আর এটা হচ্ছে তোমার সিবি। লাইট না ফেললেও কিছু ইলেকট্রন কনভার্টেড হয় ফ্রম ভিবি টু সিবি, কিন্তু যত লাইট ফেলবে বা লাইটের ইন্টেন্সিটি যত বাড়বে, তত তোমার বেশি সংখ্যক ইলেকট্রন ভিবি থেকে সিবি তে কনভার্টেড হবে। এর ফলে কি হবে, তড়িৎ পরিবাহিতা বৃদ্ধি পাবে। এটা হচ্ছে মূল। আগেরটাই ইলেকট্রিক এনার্জি ইজ কনভার্টেড ইনটু লাইট এনার্জি, এক্ষেত্রে লাইট এনার্জি ইজ কনভার্টেড ইনটু ইলেকট্রিক এনার্জি। ঠিক আছে, তার মানে যত বেশি ইন্টেন্সিটির আলো ফেলবো তত বেশি বেশি করে ইলেকট্রন ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে ট্রান্সফার হবে, এবং প্রচুর পরিমাণে ইলেকট্রন কন্ডাকশন ব্যান্ডে পাওয়ার জন্য আমি একটা উচ্চ মানের প্রবাহ মাত্রা পাবো। মনে রাখবে, যত বেশি ইন্টেন্সিটি বাড়াবো তত বেশি কারেন্ট পাবো। এটা কিন্তু রিভার্স বায়াসে কাজ করে, সুতরাং গ্রাফটা কিন্তু ফরওয়ার্ড বায়াসে যাবে না। আর ডার্ক কারেন্টের ব্যাপারটা আরেকবার মনে করে দিচ্ছি, যে আমি যদি কোনো লাইট নাও ফেলি, ওর গঠনের জন্য, ডোপিং এর জন্য আমি ইটসেলফ একটা কারেন্ট কিন্তু পাবো, যদিও সেটা খুব নিম্নমানের। সেই কারেন্টটাকে বলা হচ্ছে ডার্ক কারেন্ট। রিভার্স বায়াস কথাটা উল্লেখ করবে যে বিপরীত বায়াসে আমি একটা নিম্নমানের কারেন্ট পাওয়া যায়, বায়াস না করলেও সেই নিম্নমানের কারেন্টটাকেই আমরা বলছি ডার্ক কারেন্ট।